ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ আমরা এই মুহূর্তে সকাল থেকে কিন্তু চোখ রাখছি অপারেশন সিন্দুরে। পেহেলগাঁও হামলায় যারা স্বামী হারা হয়েছিল তাদের সিঁদুরের বদলা কিন্তু ভারতে নিয়েছে। জঙ্গি ঘাঁটিতে হামলা করেছে ভারত। আর ভারতীয় সেনাকে ধন্যবাদ জানালেন বিনয় নরওয়ালের মা আশা নরওয়াল। 22 এপ্রিল পেহেলগাঁও নৌবাহিনীর অফিসার বিনয় নরওয়ালকে খুন করা হয়েছিল। 26 জন পর্যটকের খুনের বদলা পাকিস্তানের জঙ্গি ক্যাম্প গুড়িয়ে দিয়েছে ভারতের বিমান বাহিনী। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। আপডেট নেব, কি খবর রয়েছে রাজীবের কাছে? ভারতীয় সেনাকে কিভাবে ধন্যবাদ জানালেন মৃতদের পরিবারের পক্ষ থেকে? রাজীব, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? কি আপডেট রয়েছে? দেখুন, প্রথমেই বলি যে 26 জন যে সাধারণ পর্যটক মারা গিয়েছিলেন তার মধ্যে অন্যতম একটি ছবি যেটা ভাইরাল হয়েছিল, সেই ছবি কিন্তু মর্মান্তিক ছবি, সেই ভয়ঙ্কর ছবি যেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। যে বিনয় নরিয়াল, তিনি ভারতীয় নৌসেনার একজন অফিসার ছিলেন, উচ্চপদস্থ অফিসার ছিলেন, তাকে গুলি করে খুন করে হয়েছিল। সদ্য বিবাহিত, 6 দিন আগে বিয়ে করেছিল, যে বেড়াতে গেছিল পেহেলগাঁওতে। সেই মর্মান্তিক ঘটনার পর সে বলির শিকার হয়। সেই হিমাংশী, তার স্ত্রী হিমাংশী নরওয়াল, তিনি তার মৃত স্বামীর দেহ মাথাটা নিয়ে বসে আছে। সে অবাক দৃশ্য সেই সারা পৃথিবীর মানুষ দেখেছেন। আজকে এই ঘটনার পর মানে তার বাবা মা, অর্থাৎ বিনয় নরিয়ালের বাবা মা আশা নরিয়াল এবং রাজেশ নরিয়াল, তারা ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। কারণ সেই ছবি মানুষের মুখে, সারা পৃথিবীর মুখে, মানে সমস্ত যারা দেখেছেন সভ্য মানুষ, একমাত্র পাকিস্তানের বর্বর মানুষের হৃদয় কাঁদেনি, সারা পৃথিবীর মানুষের হৃদয় কেঁদেছিল। যে যখন হিমাংশী তার মৃত স্বামী বিনয় নরিয়ালকে নিয়ে বসে আছেন, মানে কাঁদার মতো তার কি হয়েছে বুঝতে পারছেন, তিনি সবকিছু বাকরুদ্ধ হয়ে গেছিলেন। সেই ছবি, মর্মান্তিক ছবি। তারপরে আজ 2 সপ্তাহ বাদে বদলা ভারতীয় বিমান বাহিনী আজ যারা এই ঘটনা ঘটিয়েছিল তাদের বদলা নিয়েছে। সেই 9টি ক্যাম্প গুড়িয়ে দিয়েছে। লস্করে তৈবার যে ঘাঁটি, সেটা গুড়িয়ে দিয়েছে। জৈশে মোহাম্মদের ঘাঁটি গুড়িয়ে দিয়েছে। এবং এতে প্রতিক্রিয়া জানিয়েছেন বিনয় নরিয়ালের বাবা রাজেশ নরিয়াল এবং মা আশা নরিয়াল। তারা ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় সেনাকে। তার বহুবার স্মৃতির সিঁদুর মুছিয়ে দিয়েছিল যে জঙ্গিরা, সেই জঙ্গিদের নিকেশ করে দিয়েছে ভারতীয় বিমান বাহিনী। তার জন্য ধন্যবাদ জানিয়েছেন। এবং সেই সঙ্গে তিনি তারা বলেছেন, পরিবার বলেছেন যে হিমাংশীর শীতের সিঁদুর যারা মুছিয়েছিল তাদের যোগ্য জবাব দিয়েছে ভারতীয় বিমান বাহিনী। এবং তারপরে কিন্তু মানে বলতে বলতে কেঁদে ফেলেছেন। অর্থাৎ আজকে কিন্তু একটা প্রমাণিত যে ভারতীয় বিমান বাহিনী যথেষ্ট, মানে যে হানা চালিয়েছে সেটা কিন্তু জঙ্গিদের ঘাঁটিতে হানা দিয়েছে এবং জঙ্গি ঘাঁটিগুলো গুড়িয়ে দিয়েছে। এবং তার জন্য তারা ধন্যবাদ জানিয়েছেন এবং ভারতীয় বিমান বাহিনীকে এবং ভারতীয় সেনাকে এগিয়ে যাওয়ার জন্য তারা আরো আবেদন করেছেন যে যত জঙ্গি ঘাঁটি আছে তারা গুড়িয়ে দিক ভারতীয় বাহিনী এবং ভারতীয় নৌবাহিনী, ভারতীয় বিমান বাহিনী। ধন্যবাদ রাজীব আপডেট দেওয়ার জন্য। অবশ্যই এই মুহূর্তে আমরা দর্শক বন্ধুদের সেই প্রতিক্রিয়া দেখাতে চাইব। বিনয় নরিয়ালের মা এবং বিনয় নরিয়ালের পিতা আশা নরওয়াল এবং রাজেশ নরওয়াল কি বলেছেন, ঠিক চলুন আমরা একটু দেখে নিই। ये बहुत ही अच्छी बात है कि जो उन्होंने मोदी साहब ने बदला लिया है और मैं उनके साथ हूँ, जनता उनके साथ है और हमारा सारा परिवार उनके साथ है। सेना के जवानों को मैसेज देना चाहेंगे, आगे भी वो लड़ाई लड़ रहे हैं? मैं वो सेना के जवानों को यही मैसेज देना चाहती हूँ कि आगे बढ़ते रहो और ऐसे ही बदला लेते रहो कि ऐसी कोई घटना दोबारा न घटे। उनको मुंह तोड़ जवाब देना ऐसे ही देना चाहिए। लेकिन अब लगता है कि जो आपके अंदर आक्रोश था, जिस तरह से सब हुआ पहलगाम के अंदर, अब जब बदला लिया है तो अब क्या कहना चाहेंगे कि बाकी आक्रोश पूरा हुआ जो आपके मन में चल रहा था? हाँ जी, मैं बहुत खुश हूँ, उसके लिए बहुत ज्यादा ही खुश हूँ। और आगे मेरे हस्बैंड ये बोलेंगे। श्रद्धांजलि मिली है आपको लगता है उन तमाम लोगों को जिनकी जान गई पहलगाम में? सभी लोग, हाँ जी, उन सभी को श्रद्धांजलि मिली है कि भाई उनकी जान जायज रही है। वो जो शहीद हुए हैं
उनको न्याय मिला है। ऑपरेशन सिंदूर नाम रखा गया है। हाँ जी, सिंदूर सिंदूर, हाँ जी, सुहागिन का सुहागिन, हाँ जी। আপনারা শুনলেন না বিনয় নরওয়ালের মা কি বলেছেন। অপারেশন সিন্দুর চালানোতে ন্যায় পেয়েছে সেসব শহীদরা যারা সেই দিন সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে। চলুন এবার আমরা শুনে নিই বিনয় নরওয়ালের পিতা রাजेश नरवाल কি বলেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে। देखते हैं क्योंकि पहलगाम में जो कुछ हुआ कायराना हरकत हुई थी, अब इंडिया ने जवाब दिया है। जब ये हादसा हुआ उस दौरान भी आप लोग घर पे आए और मुझसे ये सवाल पूछा कि आप सरकार से क्या चाहते हैं, और मेरा एक सटीक जवाब था कि मुझे भारत सरकार पर कर लीजिए पूर्णतः भरोसा है और वो अपना काम कर रही है। मेरा आंसर यही था, और आज भारत सरकार ने वो काम करके दिखाया है। हाँ, जिन घरों से जिनके लाल चले गए उनका जीवन तो वापस नहीं आ सकता, परंतु जो बात मैंने उस समय भी कही थी कि ऐसा कुछ हो कि इस तरह की कायराना हरकतें और बुज़दिली हरकतें करने की कोई साहस ना करे। आपको लगता है सर उसके लिए भारत सरकार ने जो ये कदम उठाया है ये बिल्कुल सही किया है, और उनके 9 ठिकानों पर आज जो एक कड़ा प्रहार किया है इसको वो सदैव उनके जहन में गूंजता रहेगा ये, और वो ऐसा करने की कायरतापूर्ण काम करने की, ऐसी हरकतें करने की भविष्य में सोचने से पहले 100 बार सोचेंगे। ऑपरेशन सिंदूर नाम, क्योंकि मैं आगे भी इसमें सबमिट करता हूं, उनको एक संदेश मिल चुका है मेरी सरकार की तरफ से, हमारी सरकार की तरफ से, कि यदि कभी उंगली भी उठाई तो उसका जवाब कैसा होगा उनको समझ लेना चाहिए। ऑपरेशन सिंदूर नाम रखा गया, आपको लगता है कि थोड़ी सी श्रद्धांजलि जरूर मिलेगी हमारे भाइयों को, 26 भाइयों को? ऑपरेशन सिंदूर एक बिल्कुल सही सटीक इसका नाम रखा गया, क्योंकि हमारी बेटियों, हमारी बहनों के सामने उनके पतियों की निर्मम और कायरत ऐसे निर्मम हत्या की गई, और उनसे पूछ करके धर्म के नाम पे कलमा पढ़वा, तो इससे अच्छा जवाब नहीं हो सकता। और ये जो टाइटल दिया है ऑपरेशन सिंदूर बिल्कुल सही दिया गया है, और सच में इस नाम से ही उन दिवंगत आत्माओं को और मेरी बहनों को और मेरे जैसे सभी 26 परिवारों को इससे सांत्वना मिले। और भी सैनिक भाइयों को कुछ कहना चाहेंगे? मेरे पैर में आ गया सैनिक भाई हमेशा। আপনারা শুনলেন না বিনয় নরওয়ালের পিতা রাजेश नरवाल কি বলছিলেন ভরসা ছিল দেশের সরকারের উপর, সরকার কিছু করবে, সরকার কাজ করছে এবং আজ সরকার তা করেছে উনি বলছেন। তবে যাদের সন্তান হারিয়েছে সন্তান তো ফিরে পাবে না, তবে এমন কিছু উনি চেয়েছিলেন যার জন্য আগামী দিনে হয়তো ভারতের দিকে আঙুল তুলতেও ভয় পাবে সন্ত্রাসবাদীরা, সেটাই করেছেন। এবং আজকের যে অ্যাকশন মোডে ভারত ছিল, গতকাল রাতে যে অ্যাকশন 1-5-এ যে অ্যাটাক করা হয়েছে, 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে, তার জন্য ধন্যবাদ জানিয়েছে সেনাবাহিনীকে এবং ভারত সরকারকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। আমরা অবশ্যই ওনাকে স্টুডিওতে পেয়েছি এই মুহূর্তে ব্যস্ততার মধ্যেও। নবেন্দুবাবু, স্বাগত আপনাকে। নবেন্দুবাবু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো এক সময় বলেছিলেন ঘুষকে মারেঙ্গে, বালাকোট এয়ার স্ট্রাইক দেখেছিলাম আমরা, এবার বলেছিলেন প্রত্যাঘাত হবে। আমরা আজ নয় গতকাল রাতে, মঙ্গলবার রাতে এই অ্যাটাক দেখলাম, সামরিক হামলা দেখলাম, কি বলবেন? এটা প্রত্যাশিত ছিল। দেশবাসী, শুধু আমাদের এই রাজ্যের মানুষ না, সারা সমগ্র দেশের মানুষই চাইছিলেন এই ধরনের একটা কিছু হোক, এবং এটা আমি বলবো সার্জিক্যাল স্ট্রাইকগুলিতে আগেই হয়ে গেছে, জল বন্ধ করে দেওয়া বা কূটনৈতিকভাবে যেগুলি করার সেগুলি ছিল,
কিন্তু পরবর্তী পর্যায়ে যে বৈঠকগুলি হচ্ছিল তাতে শুধু আমাদের দেশের মানুষ নয়, পাকিস্তানও আশঙ্কা করছিল কিছু একটা হবে, কিন্তু কি ধরনের হবে সেটা একটু বুঝতে পারিনি। কিন্তু আজকে যেটা হয়েছে, মানে গতকাল রাতে গভীর রাতে যেটা হয়েছে সেটাকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, এবং এই ঘটনার অব্যবহিত পরে সমস্ত বিদেশের যত ইয়েরা আছে তাদের প্রতিনিধিদের জানানো হয়েছে, সেই সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানদেরও অবগত করা হয়েছে। সব বিষয়গুলি আপনার জানেন মিডিয়াতে এসছে বিষয়গুলি, কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো সমস্ত বিষয় এখন যেই জিনিসটা লক্ষ্য করছে তো সঠিক প্রহারটা কি করে হলো, নিখুঁত প্রহার। এবং ইসরায়েলও মানে এই ধরনের কাজের জন্য এক্সপার্ট বলা হতো ইসরায়েলকে। মুসাদ যেইভাবে বিভিন্ন জায়গায় অ্যাটাকটা করতো ওইভাবে, মানে সার্জিক্যাল স্ট্রাইকের ধারণা একটা ওই ধরনের একটা তারা করতো, এটা তাদের খ্যাতি ছিল বলা যেতে পারে। কিন্তু সেগুলিও সঠিক এরকম ভাবে হতো না, সিভিলিয়ান প্রচুর মারা যেত, সাধারণ মানুষ মারা যেত, এবং অনেক সময় দেখা গেছে হসপিটালের উপর এইগুলি ক্ষেপণাস্ত্র আক্রমণ হয়ে গেছে। এতে শুধু আমরা আমাদের সামরিক ক্ষমতা, আমাদের মানে বিমান বাহিনীর ক্ষমতা, ত্রিবাহিনীর ক্ষমতা আমরা দেখিয়েছি তা না, এখানে আমাদের যুদ্ধ কৌশল এবং আমাদের যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট সেটা আমরা কত দূর নিয়ে যেতে পেরেছি সেটা আমরা দেখিয়েছি। এবং আপনারা দেখবেন এই যে জঙ্গি ঘাঁটিগুলি, এটা ঘন জনবসতি আছে এরকম জায়গায় আছে, কিন্তু প্রত্যেকটা বড় বড় মহলের মতো এগুলি। হ্যাঁ, যদিও মসজিদ বলা হচ্ছে, কিন্তু আদৌ সেগুলি মসজিদ নয়, কিন্তু এটা আবাসিক এলাকা। আবাসিক এলাকাতে এরকম ভাবে সুনির্দিষ্ট ভাবে এত দূর থেকে হামলা করা হয়েছে এবং সঠিকভাবে সেটা একদম টার্গেট ওরিয়েন্টেড হয়েছে। এবং শুধু টার্গেটে আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন তারা যদি পাতালেও ঢুকে সেখান থেকে খুঁজে বের করতে হবে, এবং মানে কাজটা শেষ হয়নি, এটা শুধু ইঙ্গিত দেওয়া হয়েছে। এবং যেইভাবে মিসাইল একদম প্রথম, দ্বিতীয়, তৃতীয় তল অব্দি গিয়ে পৌঁছেছে, এগুলি ছবি তো এখন পাকিস্তানি এগুলি প্রকাশ করছে, বাধ্য হচ্ছে করতে। এবং এটা দেখা যাচ্ছে পাতালে ঢুকে কিভাবে আমাদের অ্যাকশনটা হয়েছে। এটা একটা বড় বিষয়, এটা এখানে আন্তর্জাতিক ক্ষেত্রে এটাই একটা আলোচনার বিষয়। ভারত এইভাবে এই ধরনের জায়গায় কিভাবে, এবং পাহাড়ি এলাকা আছে, পাহাড়ি এলাকাতে রাতের অন্ধকারে এইভাবে সঠিকভাবে। দ্বিতীয়ত হলো আমাদের ইনফরমেশন গুলো, আমাদের তো আমাদের এখানে ইনফরমেশন যখন আপনি বলছেন তখন আমি একটা কথা বলতে চাইবো যে অনেকেই কিন্তু সন্দেহ প্রকাশ করেছিলেন যে 12-13 দিন চলে গেছে, 2 সপ্তাহ হয়ে গেছে, ভারত সরকার কি আদৌ কিছু করবে। এবং অনেকেই তখন বলছিলেন যে ভারত সরকার যখন হামলা করবে সায়েন্টিফিক ওয়েতে করবে, সব ইনফরমেশন আপনি যেটা বলছিলেন যে গ্যাদার করেছে, এবং তারই ফল বোধহয় আমরা গতকাল রাতে দেখলাম। এই যে নিখুঁত যে সামরিক হামলাগুলো একদম জঙ্গি ঘাঁটিগুলোকে উদ্দেশ্য করে, এই যে টার্গেট ওরিয়েন্টেড যে অ্যাটাকগুলো হয়েছে, এগুলো এতদিন ধরে বোধহয় সবকিছু ইনফরমেশন কালেক্ট করে, এবং আজ বিক্রম মিশ্রি এবং আর্মড ফোর্সের যে দুজন মহিলা এখানেটা একটা ইঙ্গিতপূর্ণ রয়েছেন, দুজন মহিলা অফিসার আজ এখানে এলেন। কারণ মহিলা বিদ্বেষের একটা চিত্র আমরা দেখেছিলাম পেহেলগাঁওতে, সেখানে দুজন মহিলা আর্মড ফোর্সের ওরা এখানে এসেছিলেন, আজ সাংবাদিক সম্মেলন করলেন, যেটা দেখিয়েছেন। এবং এতেই বোঝা যায় যে ইনফরমেশন গ্যাদার করে সঠিকভাবে কারণ পাকিস্তানি কোনো নাগরিককে হামলা করা বা পাকিস্তানের উপর হামলা করা, সাধারণ নাগরিককে মারা ভারতবর্ষের উদ্দেশ্য ছিল না, শুধু সন্ত্রাসী ঘাঁটিগুলো এবং সন্ত্রাসবাদীদের উপর আক্রমণ করাটাই ভারতের উদ্দেশ্য ছিল। আজকে যে প্রেস কনফারেন্সটা ছিল সেনাবাহিনী বা আমাদের বিদেশ মন্ত্রকের মিলিতভাবে, এই প্রেস কনফারেন্সটা শুধু কথাবার্তাগুলি আমি বাদ দিলাম, শুধু যে প্রেজেন্টেশন, 3 জনের যে প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশনটাই ছিল পরিবর্তিত ভারতের একটা প্রতিচ্ছবি সেখানে কিন্তু ছিল। একদম কেউ এক্সপেক্ট করতে পারে না যে এই ধরনের আমাদের মহিলা অফিসাররা এসে মানে প্রেসকে প্রেজেন্টেশন দিচ্ছেন, ব্রিফিং করবেন একদম। এবং এই যেভাবে যে কথাগুলি সোফিয়া কুরেশি এবং রুবেকা সিং যেটা করেছেন, তাছাড়াও তার আগে আমাদের যে ফরেন সেক্রেটারি উনি যে কথাগুলি বললেন, এবং বিশ্বের কাছে শুধু এই প্রেস ব্রিফিংটা প্রেস ব্রিফিং নয়,
সারা বিশ্বের কাছে একটা মেসেজ দেওয়ার বিষয় ছিল ভারত কেন অ্যাটাকটা করেছে, এবং তার আগে যে ছবিগুলি দেখানো হয়েছে প্রত্যেকটা বিষয়। এই মাসুদ আজহারের সম্পর্কে আমি কিছুক্ষণ আগে দেখছিলাম, মাসুদ আজহারের মানে পরিবারের মানে কিভাবে এগুলি হচ্ছে সেগুলি আমারও ধারণা নেই। হাফিজ সাইদ মাসুদ আজহারের উপর ইয়েতে হয়েছে। এরা তো সে আজকে থেকে শুরু করেনি, সেই কান্দাহার বিমান অপহরণ সেগুলির মধ্যেও ছিল নিশ্চয়ই। মানে এইটা তো এত পরিকল্পিত ভাবে, এবং শুধু আমাদের পরিকল্পনাই সেখানে ছিল, আমাদের বুদ্ধিমত্তা কাজে লাগিয়েছি তা না, একদম ওইখানে ওই দেশে আমাদের যারা ইনফরমেশন দেওয়ার লোকরা আছে তারা কিভাবে সঠিকভাবে আমাদের ইনফরমেশন গুলি দিয়েছে, ওই সময়ই তারা ওইখানে থাকবে মজুদ একদম, হ্যাঁ, সেই মাপে এবং টার্গেট করে এইগুলি করা হয়েছে। আর দেখুন, মানে এখন পাকিস্তান এটাও বলতে পারবে না যে তাদের মিলিটারি বেসে অ্যাটাক করা হয়েছে, একদম মিলিটারি বেসে অ্যাটাক করা হয়নি, কোন সাধারণ সিভিলিয়ানের উপর আক্রমণ হয়নি, কোনো ক্ষয়ক্ষতি হয়নি, সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এবং যারা এই মানে হামলার মুখে পড়েছেন তারা হচ্ছে দাগি অপরাধী, ইন্টারন্যাশনালি তাদের রিকগনাইজ করা হয় উগ্রবাদী হিসাবে, হ্যাঁ, তো ফলে তাদের উপর অ্যাটাকটা করা হয়েছে। নিশ্চয়ই এখন যে স্থিতি আছে, আমার আমি যতদূর বুঝি পাকিস্তান এইভাবে তার বসে থাকতে পারবে না। যদি এখন বসে থাকে তাহলে সেখানে কু হবে, এবং কু হওয়ার সম্ভাবনা যথেষ্ট। আমি এখানে আসার আগে ওই যে তাদের যে আর্মি মানে সেনাপ্রধান তাদের মুনির, আসিফ মুনির, হ্যাঁ আসিফ মুনির, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম একটা শুনছিলাম যে তাদের এই ধরনের একটা মেসেজ। বালুচিস্তান নিয়েও কিন্তু পাকিস্তান গিলগিট খুব সমস্যায় রয়েছে, পাকিস্তান সমস্যা রয়েছে, মানে এগুলো স্বাধীন হয়েই যাবে। হ্যাঁ, তারা তো কংগ্রেচুলেশন জানায়। অবশ্যই অবশ্যই আমি আসবো আপনার কাছে ফিরে নবেন্দু বাবু, কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন, আমরা একদম সরাসরি লাইভ কথা বলার চেষ্টা করব। আমাদের সঙ্গে জুড়ে গেছেন বিশিষ্ট শিক্ষাবিদ অভিজিৎ চন্দ্র, যিনি আমাদের স্টুডিওতেই বসে বলে গেছিলেন যে ভারত কিছু না কিছু করবে। আমরা দেখি অভিজিৎ বাবু আমাদের সঙ্গে জুড়ে গেছেন। অভিজিৎ বাবু শুনতে পাচ্ছেন আপনি আমাকে? ওকে, অভিজিৎ বাবুর সঙ্গে আমরা এই মুহূর্তে যোগাযোগ স্থাপন করতে পারিনি, আবার আমরা পরে করব। হ্যাঁ, যেটা বলছিলেন আপনি, এই জায়গায় আরেকটা বিষয় হচ্ছে, আমরা কিছুক্ষণ আগেই, আপনি স্টুডিওতে ছিলেন, আমরা কিছুক্ষণ আগেই দেখছিলাম যে বিনয় নারওয়ালের যিনি নিহত হয়েছেন সেই সন্ত্রাসবাদী হামলায়, ওনার মা বাবা কি বলছিলেন, ওনার বিশেষ করে ওনার পিতা রাজেশ নারওয়াল যেটা বলছিলেন যে ভারত সরকারের উপর বিশ্বাস ছিল যে কিছু একটা করবে, এবং আজ ভারত সরকার সেটা করেছে। কিন্তু যাদের সন্তান হারিয়েছে তাদের সন্তান তো ফিরে আসবে না, কিন্তু এই ধরনের ঘটনা যেন না করা হয়, আগামী দিনে কেউ না করতে সাহস পায়, তার জন্য ভারত সরকার একটা জবরদস্ত অ্যাকশন করবে বলে ওনার বিশ্বাস ছিল, এবং সেটাই করেছে। এই অ্যাকশনটা কিন্তু আমার যতদূর মনে হয়, আমি যতদূর বুঝি, এখানেই থেমে থাকবে না। এখন মূল ঘাঁটিগুলোকে অ্যাটাক করা হয়েছে, এবং যারা উগ্রবাদী তারা অনেকেই এখনো রয়েছে, যারা তাদের মাস্টার মাইন্ড যারা। আমি আসবো আপনার কাছে ফিরে নবেন্দ্রবাবু, কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে একদম সরাসরি জুড়ে গেছেন ডক্টর সঞ্জয় রায়, প্রাক্তন অধ্যক্ষ। উনি আমাদের সঙ্গে টেলিফোনে আমাদের সঙ্গে জুড়ে গেছেন, আমরা ওনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। স্যার, সঞ্জয় স্যার শুনতে পাচ্ছেন আপনি আমাকে? হ্যাঁ বলছি, বলুন। আপনি লাইভ রয়েছেন নিউজ ভ্যানগার্ডে এই মুহূর্তে, আর যেটা জানবো আপনার কাছে যে আজ গোটা ভারতবর্ষ যারা নাগরিকরা রয়েছেন সবাই খুশি এই ধরনের যে ভারত যে যা করেছে, তো আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো। কাল রাত 1:05 ভারতের তরফ থেকে পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং পাঞ্জাব প্রদেশের যেসব জঙ্গি ঘাঁটি, 9টি জঙ্গি ঘাঁটিতে যে হামলা, সামরিক হামলা চালানো হয়েছে, কি মনে হয় আপনার? পাকিস্তানকে একটা যোগ্য জবাব দেওয়া গেছে? নমস্কার। তো প্রথমেই তো সেনাবাহিনী এবং ভারত সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ আমি ব্যক্তিগতভাবেও আপনাদের এখানে এক টক শোতে বলে গিয়েছিলাম যে আসলে যেভাবে নাকি পাকিস্তান মানে দীর্ঘ 3 দশক যাবৎ এই ছায়া যুদ্ধ ভারতবর্ষে চালিয়ে যাচ্ছে, তার একটা যোগ্য জবাব এবং মানে শক্ত জবাব দেওয়ার দরকার আছে। ঠিক আছে, সুতরাং ভারত সরকার আমাদের যে মায়েদের এবং নামকরণ যেটা করেছে অপারেশন সিঁদুর, একদম এটা মানে সেটা আমাদের যে মানে মা এবং বোনদের প্রতি
সম্মান প্রদর্শন করে পরে যে অপারেশনটা বা স্ট্রাইকটা করেছে, এটা আমার মনে হয় মানে মানে অত্যন্ত দরকার ছিল এবং সুপরিকল্পিত ভাবেই সেটা আপাতত করেছে। দেখলাম যে পাকিস্তানের যে এবং 9টা ঘাঁটিতে আক্রমণ আনা হয়েছে। এখন দেখা যাক, বিরোধী দল থেকে আরম্ভ করে সরকার সবাই তো সেনাবাহিনীকে পূর্ণ জানিয়েছে। সুতরাং আজকে নিশ্চয়ই আসলে আমরা যারা নাকি এই মানে ইসলামিক টেরোরিজমের এগেইনস্টে কথা বলি, আমাদের সবারই আজকে মানে একটু আনন্দিত হওয়ার কথা। কারণ কি অ্যাটলিস্ট যে সমস্ত জায়গাগুলোতে যে টিভিতে যে ছবি দেখছি, যে সমস্ত ঘাঁটিগুলো বানানো হয়েছিল, এগুলোকে কিছুটা হলো ধ্বংস করা সম্ভব হয়েছে। যে ফুটেজ আমাদের কাছে আমি ব্যক্তিগতভাবে দেখেছি সকালবেলা। একদম স্যার, আমরা আপনি যখন স্টুডিওতে ছিলেন, আমরা টক শোতে বারবার আলোচনা করছিলাম জিও পলিটিক্স নিয়ে, এবং এই ভূ রাজনীতিতে যখন পাকিস্তানের সঙ্গে ভারতে যদি এই ধরনের কোনো কনফ্লিক্টে সেখানে চীন বা আমেরিকার মতো দেশ বা রাশিয়ার মতো দেশ কি ধরনের অবস্থান নিতে পারে তা নিয়ে আমরা আলোচনা করেছি। কিন্তু আজ গতকাল রাতে যখন ভারত এই ধরনের একটি সামরিক হামলা চালায় পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং পাঞ্জাব প্রদেশের ভারতের সীমান্তের কাছাকাছি পাকিস্তান সীমান্তে, সেখানে আমেরিকার যে বক্তব্য বা চীনের এই মুহূর্তে যে প্রতিক্রিয়া, তাতে কি মনে হচ্ছে আপনার? এটা প্রত্যাশিত ছিল? দেখুন, কাউন্সিলও তো ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছিল এবং ভারতবর্ষ তার পজিশন পরিষ্কার ভাবে বলেছে। কারণ কি, কারোর দেশে যদি এভাবে যদি মানে মানে জানে কয় সন্ত্রাসবাদী হামলা হয়, তার জবাব দেওয়ার তো অধিকার প্রত্যেক রাষ্ট্রেরই আছে এবং এটা ইউএন সিকিউরিটি কাউন্সিল ইন্ডিয়া বারবার বলার চেষ্টা করেছে। ঠিক আছে, সুতরাং এখন তো দেখুন এটা তো এখন আন্তর্জাতিক স্তরে তো তা নিয়ে তো কথা হবেই, সবাই যে ভারতের পাশে এসে দাঁড়াবে সেটা নয়। তবে আমাদেরকে আমাদের কি জানি কয় পজিশন বিবেচনা করেই কাজ করতে হবে এবং আমাদের যেহেতু আমরা আক্রান্ত আজকে প্রায় 3 দশক ধরে, ঠিক আছে, আমরা যেভাবে নাকি 3 দশকেরও বেশি 4 দশক ধরে আমরা এই পাকিস্তানের এই ছায়া যুদ্ধে আমরা আক্রান্ত। আমাদেরকে তো আসলে একটা তো সময় এসছে না, একটা টাইম আছে যখন নাকি আপনাকে কতদিন সহ্য করা যায়। সুতরাং আন্তর্জাতিক রাজনীতি, চীন কি বললো, আমেরিকা কি বললো, তো আপনার হয়ে যুদ্ধ করবে না সরাসরি। আমাদেরকে আমাদের নিজেদেরকেই করতে হবে এবং নিজেদেরকে জবাব দিতে হবে। দেখা যাক কি হয়। তবে আমার মনে হয় যে জবাবটা মানে যেভাবে দেওয়া হয়েছে, সিপিএসকে তো দায়িত্ব দিয়েছিলেন প্রাইম মিনিস্টার কয়েকদিন আগে, উনি বলছিলেন যে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে, they will decide when and how to attack and where they will attack. সুতরাং এটা তো নিশ্চয়ই সেনাবাহিনী তাদের মতো এটা করে যেতে ভালো লেগেছে দেখে। যে নামকরণটাও ভালো হয়েছে এবং আমাদের মা বোনদের একটা যে মনে যে একটা ক্ষোভ ছিল, তার যোগ্য জবাব দেওয়ার চেষ্টা করেছে সরকার। এবং মিডিয়া ব্রিফিং এ দেখলাম যে ভারত সরকারের তরফ থেকে আমাদের যে ফরেন সেক্রেটারি ছিলেন, ওনার সঙ্গে ব্রিফিং করছিল, মহিলাকে পাঠিয়েছিল। সুতরাং মানে আমার মনে হয় ভারতবর্ষের মহিলারাও আজকে অত্যন্ত গর্বিত বোধ করবেন ইন্ডিয়ান। ঠিক, অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা সরাসরি এই মুহূর্তে প্রধানমন্ত্রীর ভাষণে চলে যাব। প্রধানমন্ত্রী ভাষণ রাখছেন জাতির উদ্দেশ্যে এবং আমরা সেখানে প্রধানমন্ত্রী কি বলছেন সেটা শুনবো। আপনি অবশ্যই, ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে সঙ্গে থাকার জন্য স্যার। দর্শক বন্ধুরা, আমরা সরাসরি চলে যাব। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ রাখছেন, খুব গুরুত্বপূর্ণ আজ এই ভাষণ। কি বলছেন প্রধানমন্ত্রী আমরা অবশ্যই শুনবো। আমরা সরাসরি চলে যাব প্রধানমন্ত্রীর ভাষণ। প্রধানমন্ত্রী কি বলছেন চলুন আমরা শুনবো তা। আপনাদের অবশ্যই আমরা কিছুক্ষণের মধ্যেই দেখাবো প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ রাখছেন এবং প্রধানমন্ত্রী কি বলছেন সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ শুধু ভারতবর্ষ নয়, গোটা বিশ্ব আজ বিশ্বগুরুর দিকে তাকিয়ে রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ
কি Great বলবেন pleasure to সেদিকে connect. তাকিয়ে রয়েছে আমেরিকা, সেদিকে তাকিয়ে রয়েছে চীন, আর অবশ্যই পাকিস্তান। চলুন না, গোটা পৃথিবী দেখছে আজ ভারত কি করতে চাইছে, ভারত কি করেছে। গতকাল রাত 1:05 9টি বিমান ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতের বিমান বাহিনী, ভারতের সেনাবাহিনী, এবং এই সামরিক হামলার পর আজ কিন্তু গোটা বিশ্বের নজর কিন্তু ভারতের দিকে, বিশ্বের নজর ভারতের দিকে। এবং এই মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলছেন সেটাই আমরা চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরতে। আমরা যোগাযোগ স্থাপন করার চেষ্টা করছি, সরাসরি আপনাদের সামনে সেই বক্তব্য তুলে ধরব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে কি বলছেন শুনুন। The first nation to land near the south pole of moon, our journey has been remarkable. Our rockets carry more than payloads. They carry the dreams of 1.4 billion Indians. India's achievements are significant scientific milestones. Beyond that, they are proof that the human spirit can defy gravity. India made history by reaching Mars on its first attempt in 2014. Chandrayaan-1 helped discover water on the moon. Chandrayaan-2 gave us the highest resolution images of the moon. Chandrayaan-3 increased our understanding of the lunar south pole. We built cryogenic engines in a record time. We launched 100 satellites in a single mission. We have launched over 400 satellites for 34 nations on our launch vehicles. This year, we docked 2 satellites in space, a major step forward. Friends, India's space journey is not about racing others. It is about reaching higher together. Together, we share a common goal to explore space for the good of humanity. We launch a satellite for the South Asian nations. Now, the G20 satellite mission announced during our presidency will be a gift to the global South. We continue to march ahead with renewed confidence, pushing the boundaries of scientific exploration. Our first human space flight mission, Gaganyaan, highlights our nation's rising aspirations. In coming weeks, an Indian astronaut will travel to space as part of a joint ISRO-NASA mission to the International Space Stations. By 2035, the Bharatiya Antariksh Station will open new frontiers in research and global cooperation. By 2040, an Indian's footprints will be on the moon. Mars and Venus are also on our radar. Friends, for India, space is about exploration as well as about empowerment. It empowers governance, enhances livelihoods, and inspires generations. From fishermen alerts to Gati Shakti platform, from railway safety to weather forecasting,
our satellites look out for the welfare of every Indian. We have opened our space sector to startups, entrepreneurs, and young minds. Today, India has over 250 space startups. They are contributing to cutting-edge advancements in satellite technology, propulsion systems, imaging, and much more. And you know, it is even more inspiring that many of our missions are being led by women scientists. Friends, India's space vision is grounded in the ancient wisdom of Vasudhaiv Kutumbakam. That is, the world is one family. We strive not just for our own growth, but to enrich global knowledge, address common challenges, and inspire future generations. India stands for dreaming together, building together, and reaching for the stars together. Let us together write a new chapter in space exploration, guided by science and shared dreams for a better tomorrow. I wish you all a very pleasant and productive stay in India. Thank you. নরেন্দ্র মোদীর বক্তব্য কি বলেছেন উনি সাংবাদিক সম্মেলন নয় ওনার জাতির উদ্দেশ্যে ভাষণে কি বলেছেন উনি মাফ করবেন সাংবাদিক সম্মেলনে জাতির উদ্দেশ্যে ভাষণে বলছিলেন ভারতবর্ষের স্পেস জার্নি কিন্তু উনি প্রশংসা করেছেন ওনার এই বক্তব্যে এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপির প্রদেশ মুখপাত্র নবেন্দ্র ভট্টাচার্য। নবেন্দ্রবাবু, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম যে এই যে ভারত পেহেলগাঁও হামলার যে একটা প্রত্যাঘাত করবে তা শুধু ভারতের ভেতরে নয়, ভারতের বাইরে বিশ্বের তাবর তাবর দেশ বিভিন্ন সংবাদ সংস্থাও কিন্তু সন্দিহান ছিল যে ভারত কিন্তু এমনিতেই ছেড়ে দেবে না। ভারত তাদের বিশ্বাস ছিল যে ভারত কিছু একটা করবে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে করবে, কবে করবে তা নিয়ে অনেকের প্রশ্ন ছিল। যে সিস্টেমে করা হলো, যে সিস্টেমে ভারত এই হামলা করলো, তাতে কি মনে হয় বিশ্বের দরবারে কি মেসেজ গেল? না, এটা এই যে মনে করাটা ভারত তার জবাব দেবে, এর আগে বহুত আক্রমণ হয়েছে ভারতের, কিন্তু নরেন্দ্র মোদী যখন আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, উনি যখন বললেন যে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তখনই বিশ্ববাসী বুঝে গেছেন যে এবার একটা কিছু হবে। এবং তিনি এটাও বলেছিলেন এবার একটা পরিণাম, ভয়াবহ পরিণামের জন্য তৈরি থাকতে হবে, শেষ দেখা হবে। তারপরে থেকেই বিশ্ববাসী বুঝে গেছেন যে এটা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ইমেজ, সেটার কারণে বিশ্ববাসী এরকম মনে করেছে যে ব্যবস্থা নেবে। আর আজকে এর প্রথম যে অ্যাকশনটা হলো ফিজিক্যাল অ্যাকশন, এর আগে কূটনৈতিক অনেকগুলি ব্যবস্থা দিয়ে নেওয়া হয়েছে। আজকের ব্যবস্থার পরে ভারতবর্ষের প্রতি যে বিশ্বের দৃষ্টিকোণ, শক্তিধর রাষ্ট্রগুলির দৃষ্টিকোণ, তা অনেকটাই পাল্টে যাবে। আপনি দেখবেন শুধু মানে বিদেশের নয়, আমাদের দেশেও আছে যারা এই দেশে থাকেন কিন্তু এই দেশের পরিপন্থী, রাষ্ট্র স্বার্থের পরিপন্থী কাজ করেন, কথাবার্তা বলেন। বিভিন্ন জন আছেন আবার রাজনৈতিক দলের ছত্রছায়াও আছেন। কয়েকদিন আগে এই ঘটনাক্রমের মধ্যে আপনারা দেখেছেন কিভাবে বিভিন্ন জন বক্তব্য রাখেন। তো তাদের কিন্তু তারাও বুঝতে পারছে যে বিপদটা তাদের জন্য আছে। এই যে নেক্সাসটা ছিল তাদের, আমাদের দেশেও যারা এখনো আছে তারাও বুঝতে পারছে। এই পেহেলগাঁও হামলার পর একটা প্রত্যাঘাতের জন্য বিভিন্ন রাজনৈতিক দল কেন্দ্র সরকারকে নিঃশর্তভাবে সমর্থন করেছিল, কিন্তু সবাই চেয়েছিল যে কিছু একটা হোক। কিন্তু তার মধ্যে ব্যতিক্রম হয়তো ব্যক্তিগতভাবে অনেকেই আমরা দেখেছি, সামাজিক মাধ্যমে হোক বা বিভিন্ন জায়গায় হোক, তারা তার ভারত বিরোধী
যেটা সরকারের পাশে আছেন এই কথা যারা বলেছেন তারা হচ্ছে পার্টির মুখিয়ারা বলেছেন, কিন্তু তার পাশাপাশি অন্য যারা আছেন তারা কি ধরনের বক্তব্য দেন, এবং তারা সিনিয়র লিডার। এবং এই 2-4 দিন আগেও উত্তরপ্রদেশের যে কংগ্রেস প্রেসিডেন্ট উনি যে ধরনের আচরণ করলেন, এটা তো মানে দেশের মানুষকে হেয় করার চেষ্টা, সেনাবাহিনীকে একটা মানে ডিমোরালাইজ করার একটা চেষ্টা। এগুলোতে চেষ্টা করেছেন বিভিন্ন জন, বিভিন্ন আছেন, বিভিন্ন জনের বিভিন্ন এজেন্সির সঙ্গে যোগাযোগ আছে, এইগুলি তো ব্যবস্থাতে আগে পরে নেওয়াই হবে। কিন্তু এতে কি হয়েছে, এটার সুদূর প্রসারী প্রভাব পড়বে। এখন আমি যতদূর বুঝতে পারছি পাকিস্তান এখন যেইভাবে আছে, এমনকি পাকিস্তানের মানচিত্রটা সঠিকভাবে থাকবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এবং এই যে খাইবার পাখতুন কিংবা বালুচিস্তান এবং ওই সমস্ত এলাকার মানুষ কি ধরনের কষ্ট করছে, সিন্ধ প্রদেশের মানুষ, যে পাকিস্তান শুধুমাত্র এই পাঞ্জাব প্রদেশের পাঞ্জাব প্রদেশটা নিয়ে আছে, এর উন্নতির জন্য সমস্ত দিক থেকে আনছে। তবে এর প্রভাব অনেক সুদূর প্রসারী হবে। এখন পাকিস্তান হয়তো শুধু পাঞ্জাব প্রদেশকে নিয়েই টিকে থাকতে পারে, এবং আগামী দিনে উগ্রবাদের যে সমস্যাটা, মানে আপনি বলছেন এখানে পাকিস্তান থেকে ভেঙে গিয়ে আরো 1-2টো স্বাধীন রাষ্ট্র আমরা দেখতে পারি, এটা তো মানে আরো 1-2টো বাংলাদেশ হতে পারে। তাহলে আর একটু পেছন দিকে গেলেই দেখা যায় এই যে বালুচিস্তান কিন্তু স্বাধীনতা দেশ ভাগের সময় তারা পাকিস্তানের সঙ্গে যোগ দিতে চায়নি। এটা আমাদের দেশের যারা নেতৃত্বরা যখন ছিলেন তাদের কারণে এটা এই অবস্থা হয়েছে। যদি বালুচিস্তান তখন মানে এই দেশ ভাগের সময় আমাদের অনুকূল পরিস্থিতি থাকতো, তাহলে আজকে এই ধরনের বর্তমান যে ধরনের পরিস্থিতিগুলি তৈরি হয়েছে, আমাদের এই দেশে উগ্রবাদ বা ছায়া যুদ্ধ চালানোর যে চেষ্টা বা এই মৌলবাদী যে কার্যকলাপ, সেগুলি প্রতিহত করার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা নিতে পারতাম আমরা। ঠিক। আমি আসবো দর্শক বন্ধুদের একবার জানিয়ে রাখি যে আমরা কিছুক্ষণের মধ্যেই আপনাদের গোটা আজকের যে ঘটনা বা কাল রাত থেকে যে একটা 5-এ যে ভারত যে সামরিক হামলা চালিয়েছে তার আপডেট, একটা সম্পূর্ণ আপডেট আপনাদের অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি রাজীব দত্ত পৌঁছে গেছেন নিউজ রুমে, সেখান থেকে নিউজ রুম আমরা দিয়ে আপনাদের অবশ্যই জানানোর চেষ্টা করব যে কি কি আপডেট রয়েছে, এই মুহূর্তে অবধি কি কি খবর রয়েছে। কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। আমরা কথা বলছি, আমরা জানার চেষ্টা করছি আজ এই যে ভারত যে সামরিক হামলা চালালো এবং তার পরিপ্রেক্ষিতে ভারতের ভেতরে এবং বাইরে তার কি প্রতিক্রিয়া হচ্ছে। বিভিন্ন দেশ, আমেরিকা পাকিস্তানকে সতর্ক করেছে যেন প্রত্যাঘাত না করে। চীন পাকিস্তানকে বলেছে ভারতের সাথে কথা বলে যেন সমস্যা মিটিয়ে নেয়। এতদিন বলা হচ্ছিল যে পাকিস্তানের মিত্র দেশ চীন, ভারত যদি কোনো ধরনের অ্যাকশন নেয় তাহলে পাকিস্তানের হয়ে চীনও অ্যাকশন নিতে পারে বা পাকিস্তানকে সরাসরি চীন মদত দিতে পারে। এই মুহূর্তে জিও পলিটিক্সটাকে কিভাবে দেখছেন আজকের এই ঘটনার পর? মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা রাশিয়া তাদের ফিনান্সিয়াল যে বিষয়গুলি তাদের সঙ্গে পাকিস্তানের যে ব্যবসার ব্যাপারটা, সেটা তাদের এতটা গুরুত্ব দিতে রাজি না, বা এত বড় অঙ্কের ব্যবসা তাদের নেই পাকিস্তানের সঙ্গে, বা পাকিস্তানের বর্তমানে এই অবস্থাটুকুও নেই। কিন্তু চীন অনেক কিছু বিবেচনা করছে। চীন খুব ভারতের প্রতি খুব দুর্বল আছে এরকম ভাবার কোনো কারণ নেই। যদিও এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ট্যারিফের যে ব্যাপারটা আছে, এই ট্যারিফের পরে ভারতের মার্কেটটা চাই, হ্যাঁ, এই জন্য ভারতের প্রতি একটু দুর্বল আছে ঠিকই, কিন্তু এটা তাদের মানসিকতা পাল্টে গেছে, এমন ভাবা ঠিক হবে না। আর চীনের যে পাকিস্তান নীতি আজকের যেটা আমরা বলছি, আলোচনা করছি, হিউজ ইনভেস্টমেন্ট আছে তাদের ইকোনমিক করিডোরের যে এই ইনভেস্টমেন্টটা, তারা এই বিষয়টা চিন্তা করছে এবং তারা এটাও দেখছে যে পাকিস্তান বর্তমানে যে অবস্থা আছে ওইভাবে থাকবে না, তখন তাদের ইনভেস্টমেন্টটা কি হবে। ভারতকে যদি তারা সমর্থন নাও করে, পাকিস্তানকে ঐক্যবদ্ধ রাখা যাবে না। এবং এখন যে অ্যাটাকটা হয়ে গেছে, যে ঘাঁটিগুলিতে অ্যাটাক হয়েছে, এতে ভারত বুঝিয়ে দিয়েছে
তারা কতটা শক্তিধর, তারা কতটা শক্তিধর এটা বুঝিয়ে দিয়েছে। এবং যে কোনো পরিস্থিতির মোকাবেলার জন্য ভারত তৈরি আছে সেটাও বোঝা গেছে। পাশাপাশি যে যারা পাকিস্তান থেকে পৃথক হতে চায় বা পাকিস্তানের এই ক্রমাগত নির্যাতন, সেগুলিতে এখন সমস্ত কিছু প্রকাশ্যে এসছে, কোন আর কিছু গোপন নেই, এটা খোলা বই, এখন সবাই পড়তে পারছে পাকিস্তানকে। তো এই অবস্থায় সেই দেশগুলি মানে সেই প্রদেশগুলি পৃথক হয়ে যাচ্ছে। পৃথক হয়ে গেলে পাকিস্তান তার ইনভেস্টমেন্টটা সেটা যাতে ওয়েস্টেজে না যায়, সেটা যাতে ব্যর্থ না হয়, সেই জন্য সে তার পরিকল্পনা নেবে। সেই সমস্ত দেশগুলি, নতুন দেশগুলি যদি তৈরি হয় বা সেই সমস্ত প্রদেশের যারা নেতৃত্বরা আছেন তাদের সঙ্গে একটা মানে সম্পর্ক করার চেষ্টা করবেন। এবং পিওকে ভারতের সঙ্গে আসছেই, এটাতে আর কোনো ইয়ে নেই। এই জায়গাতে যদি ভারত এবং চীনের সম্পর্ক স্বাভাবিক না থাকে তাহলে তাদের তো আর মানে রাস্তা থাকবে না, এত টাকা জলাঞ্জলি হবে। হ্যাঁ, পিওকে তো আসবেই, এতে কোনো সন্দেহ নেই, এটা শুধু সময়ের অপেক্ষা এখন। ঠিক, ওকে। নজরুল, একটা শেষ প্রশ্ন আপনার কাছে, এখানে দুটো জায়গায় একটু জানতে চাইবো আপনার কাছে, যে এখানে বলা হয়েছিল মক ড্রিলের কথা, 7ই মে মক ড্রিল হবে, এবং মক ড্রিলের ঠিক আগের রাতেই এই ধরনের হামলা। এখন বলা হচ্ছে যে পাকিস্তানও হয়তো ভাবতেও পারেনি যে ভারতবর্ষ মক ড্রিল করবে, তার আগের রাতেই পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে এইভাবে হামলা হবে। তো মক ড্রিলটা কতটা গুরুত্বপূর্ণ আজকে আমাদের জন্য, বিশেষ করে আমরা যখন বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্য। এবং আরেকটা বিষয় হচ্ছে যে পাকিস্তানের উপরে এই হামলাতে বাংলাদেশ কতটুকু সতর্ক হবে বলে আপনি মনে করছেন? পাকিস্তানে তো বেশ কয়েকটা জায়গায় এখন আইএসের ঘাঁটি আছেই, আর ভারতের মতো দেশ যারা জনকল্যাণমুখী রাষ্ট্র, আমরা নাগরিকদের জীবন সম্পত্তি সেগুলির উপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। ফলে মানে এবং আমরা যেমন মানে একদম জঙ্গি ঘাঁটি লক্ষ্য করেই আমাদের ব্যবস্থা দিয়ে নিয়েছি, পাকিস্তানের কাছ থেকে তো ওই সব আশা করা যায় না। এবং আজকে আপনারা দেখেছেন টিভিতে দেখাচ্ছে এই সীমান্তে তারা মর্টার শেলিং এগুলি করছে এবং সাধারণ মানুষ মারা গেছে 7 জন সাধারণ মানুষ, এখন অবধি 9 জন মারা গেছে বলে মানে খবর রয়েছে আমাদের কাছে, সূত্রের খবর। এই যে অবস্থাটা, এটা এক্সপেক্টেড তাদের কাছ থেকে। এবং এখন যদি তারা তাদের রিটালিয়েট না করে, তাদের তো বাধ্য হবে তারা রিটালিয়েট করতে, না তো আর পাকিস্তানে কু হওয়ার সম্ভাবনা খুব বেশি। হ্যাঁ, কু হওয়ার সম্ভাবনা বেশি, এবং তাদের এটা ট্রেডিশন। এখন এই সমস্ত কিছু হবে। আমি কিছুক্ষণ আগে আপনাদের এখানে আসার আগে দেখছিলাম টিভির পর্দায় একটা নিউজ চ্যানেলে, যে এই যে অ্যাটাকটা হয়েছে, অ্যাটাক হওয়ার পর ওইখানের এক নিশ্চয়ই জঙ্গি হবে, বেরিয়ে এসছে, বলছে ভারত নে ये कर दिया, हमला कर दिया, पाकिस्तान के फौज कहाँ है, এইভাবে বলছে ওরা। এটা তো তাদের নিজেদের আভ্যন্তরীণ একটা ক্লেশ আগেই ছিল, এখন রাস্তাটা হবে একটাই, ভারত বিদেশি জিগিরটাকে আরো বেশি বাড়িয়ে দেওয়া, প্রত্যাঘাত মানে আরেকটা ইয়ে করা। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে প্রত্যাঘাত না করে, অন্যান্য রাষ্ট্র বলেছে যে প্রত্যাঘাত করলে এটা খুব ভারতের সাথে কথা বলে সেটাকে মিটিয়ে নেওয়ার জন্য না করাটাই তাদের জন্য, তাদের স্বার্থের অনুকূল হবে। কিন্তু তারা ওইভাবে থাকতে পারবে না, এবং তারা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে থাকবে, তাদের নিয়ন্ত্রণ থাকবে এরকম ভাবারও কোনো কারণ নেই। সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নেই। আর্মির বিভিন্ন ডিভিশন কিংবা উগ্রপন্থীরা যারা আছে এখানে, তারা সন্ত্রাসীরা, তারা কারণ নিয়ন্ত্রণে আছে এরকমটা নয়, সিঙ্গেল কমান্ডের নিয়ন্ত্রণে নেই। আর যেহেতু বাংলাদেশে আপনি দেখেছেন কিছুদিন আগে তাদের এক সারা আধিকারিক বলেছিলেন যে উত্তর পূর্ব ভারত দখল করে নেবে চীনের সহায়তা, এই ধরনের উদ্ভট চিন্তাধারা আছে, এবং তাদের মাথায় চিন্তাধারাগুলি তো থাকেই, তাদের স্বভাবগত কারণে বা তাদের জীবন শৈলীর কারণে। তো এগুলি তারা করতে পারে, করার চাইলে ভারত প্রত্যুত্তর দেবে। আমার মনে হয় না বাংলাদেশ ওই ধরনের কোনো দুঃসাহস দেখাবে। আর তার যদি এরকম করে, আমাদের মানে প্যারামিলিটারি ফোর্স আছে, এটা যথেষ্ট, প্যারামিলিটারি ফোর্স, আমাদের প্যারামিলিটারি ফোর্সই যথেষ্ট। বাংলাদেশের অভ্যন্তরেও চলছে, ক্লেশ চলছে,
তো এগুলি, এবং আপনারা দেখেছেন আরাকান আর্মি কত দূর এগিয়ে গেছে একদম। এগুলি তো তারা বাংলাদেশও খুব খুব সুবিধাজনক অবস্থায় আছে, এমন ভাবার কোনো কারণ নেই। আজকের মক ড্রিলটা কিন্তু এই যে পার্শ্ববর্তী রাষ্ট্রে এই ধরনের অস্থিরতা, সেটা আমাদের জন্য কিন্তু খুব একটা সুখদায়ক। ঠিক, আমরাও চাই বাংলাদেশ একটা স্থির পরিস্থিতি হোক। সুখদায়ক নয় বাংলাদেশের অবস্থা। বাংলাদেশের যে গোষ্ঠীটা আছে, রাজাকার গোষ্ঠীটা এখনো আছে, রাজাকাররা তো আছেই, যারা স্বাধীনতা চায়নি তাদের হাতে এখন ক্ষমতা আছে। তো এই রাজাকার গোষ্ঠী কি করে, পাকিস্তান কোনোভাবে তাদের বাংলাদেশকে ব্যবহার করতে চাইবে কিনা, বর্তমান বাংলাদেশকে, জনগণের সমর্থন থাকবে না সেটা আলাদা কথা, কিন্তু একটা অংশের তো সমর্থন আছে। ফলে ভারত যা যা ব্যবস্থা নেওয়ার সেগুলিতে নিতেই হবে। আর তার অঙ্গই হচ্ছে এই মক ড্রিল। যদি এই ধরনের পরিস্থিতি হয় তাহলে আমাদের নাগরিকদের সুরক্ষার ব্যাপারটা তো আমরা সুনিশ্চিত করতেই হবে, আমাদের সরকারকে দায়িত্ব নিতে হবে। তো সেই অনুযায়ী এইগুলি চলছে, এবং আপনি দেখবেন আগামী দিনে ভারত আরো কি ধরনের ব্যবস্থা নেয়। এইগুলির মাধ্যমে অলরেডি আজকে যেই মেসেজটা দেওয়া হলো, বিশ্বগুরু হওয়ার ক্ষেত্রে ভারতের যে সম্ভাবনাটা সেটা আরো প্রকট হয়ে উঠেছে। আমি প্রথমেই বলেছি যে প্রেস কনফারেন্সটা হচ্ছিল যে পরিবর্তিত ভারতের একটা চিত্র এখানে দুজন মহিলা সেনা অফিসারকে নিয়ে বিদেশ সচিব করলেন। এখন আমাদের প্রধানমন্ত্রী যে কথাগুলি বললেন, ভারত কোন জায়গায় আছে, ভারত মানব সভ্যতার সুস্থ অগ্রগতি চায়, প্রধানমন্ত্রী কিন্তু এই মেসেজটাই দিয়েছেন, মানব সভ্যতার সুস্থ অগ্রগতি চান। কিন্তু এতে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, যারা এই মানব সমাজের জন্য বিস্ফোরা হয়ে আছেন, তাদের জন্য অপারেশন তো করতেই হবে। ঠিক, অপারেশন সিন্দুর তাই চালিয়েছে আজ ভারত। অসংখ্য ধন্যবাদ নবেন্দ্রবাবু আজ সঙ্গে থাকার জন্য। আমরা অবশ্যই আপনাকে আরো চাইবো স্টুডিওতে, আজ নয়তো পরে আবার আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো। আজকের জন্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমরা অবশ্যই অপারেশন সিন্দুরের দিকে চোখ রাখছি। অপারেশন সিন্দুর, ভারত আজ 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে পাকিস্তানে। সব খবর কি হয়েছে গতকাল রাত থেকে একের পর এক আপনারা অনেক খবর দেখছেন, অনেক কিছু শুনছেন বিক্ষিপ্তভাবে। কিন্তু এই কিছুক্ষণ পর একটা বিরতি নেব আমরা, বিরতির পর আমরা ফিরে আসব। সেখানে নিউজ রুমে আমাদের প্রতিনিধি রাজীব দত্ত রয়েছেন। কাল রাতের সেই স্ট্রাইকের পর থেকে, ভারতের সামরিক স্ট্রাইকের পর থেকে কি হয়েছে, এখন অবধি কি আপডেট রয়েছে, তা বিস্তারিতভাবে আপনাদের সব একসঙ্গে আমরা জানাবো। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।